মেনোপজ হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়েছে বেশ কয়েক বছর, আর এখন আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা ওভারিতে সিস্ট। মাথায় প্রথমে যে প্রশ্নটা আসে, এটা কি ক্যান্সার? আর দ্বিতীয় প্রশ্ন, অপারেশন করতে হবে কি? এই দুটো প্রশ্নের উত্তর এত সহজ নয়, কিন্তু সঠিক উত্তর না জানলে চিকিৎসায় ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আজকে এই ভিডিওতে আমি সেটাই বলবো, ধাপে ধাপে সহজ ভাষায়। মেনোপজের আগে যে সময়ে মহিলাদের পিরিয়ড হয়, সে সময় ওভারিতে বা সে বয়সগুলোতে ওভারিতে সিস্ট আসা বেশ কমন। আমাদের আশেপাশে অনেকের মধ্যেই দেখতে পাবো সেই বয়সগুলোতে 50-এর আগে অনেকেরই নানা কারণে ওভারিতে সিস্ট আসছে, মিলিয়েও যাচ্ছে। কিন্তু মেনোপজের পরে ওভারিয়ান সিস্ট আসাটা অপ্রত্যাশিত, কারণ সে সময় গাইনোকোলজিক্যাল অর্গানগুলোর ঘুমিয়ে পড়ার কথা। সে সময় ওভারিতে আর কোনো অ্যাক্টিভিটি চলার কথা নয়। তাই মেনোপজের পরে ওভারিতে সিস্টের ট্রিটমেন্ট মেনোপজের আগে হওয়া ওভারিয়ান সিস্ট ট্রিটমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা। বলতে পারেন একটা স্ট্র্যাটেজি চেঞ্জ। সিস্ট মেনোপজের আগে এলে আমরা একভাবে ট্রিটমেন্ট করি, সেই একই সাইজের সিস্ট মেনোপজের পরে এলে তার ট্রিটমেন্ট অনেক সময় সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আগে বোঝা দরকার এটা কেন। তাই আপনাকে জানতে হবে মেনোপজের সময় সিস্টের স্ট্র্যাটেজিতে কত পরিবর্তন দরকার, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং সাধারণত ট্রিটমেন্ট কেন ভুল রাস্তায় হাঁটে, সেই ব্যাপারগুলো জানার আগে আপনাকে জানিয়ে দিই এই বয়সে ওভারিয়ান সিস্ট এলে কি কি ধরনের সমস্যা হতে পারে। মেনোপজের পর ওভারিয়ান সিস্টের সিমটমস। শুধু সিমটমের উপর ভরসা করে ওভারিয়ান সিস্ট ডায়াগনোসিস করা যাবে না। এটুকু মনে রাখলে অনেক বিপদ থেকে এড়িয়ে যেতে পারবেন। নীরব শত্রু। বেশিরভাগ ক্ষেত্রেই এই সিস্ট বা টিউমার কোনো লক্ষণ ছাড়াই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর পেটের ভেতরই থেকে যায়। এতটাই ধীরে ধীরে তৈরি হয় যে টের পাওয়া যায় না। এই বিষয়ে আমি আলাদা এক লেখা লিখেছি, পেট ফোলে নীরবে। সিংহভাগ সমস্যাই এই নীরব সিস্টকে ঘিরে। সমস্যা হয় তখন যখন এই সাইলেন্ট সিস্ট একদিন হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। তখন আর হাতে সময় থাকে না, মাসের পর মাস ভেবে চিকিৎসা করার সুযোগও থাকে না। বিজ্ঞান কি বলছে? টাইফয়েড বা ম্যালেরিয়ার সিমটম চিকিৎসা বিজ্ঞান জেনেছে কয়েক শতাব্দী আগে, অথচ ওভারির জটিল সমস্যার লক্ষণগুলো চিকিৎসকরাও গুরুত্বের সাথে চিনতে শুরু করেছেন মাত্র 2003 সাল থেকে। বারবারা গফ বলে এক যুগান্তকারী সায়েন্টিস্টের গবেষণার পর। প্রথমে অনেক চিকিৎসকই এই গবেষণাকে সহজে মেনে নিতে চান, তাই আজও পেশেন্ট আর ডাক্তার দুজনের মধ্যেই সচেতনতা যথেষ্ট নয়। তাহলে সিমটম কি কি? এখানেই অবাক করা বিষয়, এই সমস্যায় তথাকথিত কোনো গাইনোকোলজিক্যাল সিমটম ইউজুয়ালি থাকে না। তাই শুরু হয় চিকিৎসা বিভ্রাট। সিমটম যা থাকে তা অনেকটা পেটের বা হজমের সমস্যার মতো। পেট ক্রমশ বড় হতে থাকা, গ্যাস, বদহজম, অল্প খেলেই পেট ভরে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশনের সমস্যা, বারবার পেচ্ছাপের বেগ, পটি বা ইউরিনের অভ্যাসে পরিবর্তন। খুব সতর্ক থাকলে আপনি নিজেই একটা দুটো সিমটম ধরে ফেলতে পারবেন আগে থেকেই। তাহলে করণীয় কি? সঠিক সময়ে সঠিক চিকিৎসার জন্য দরকার আন্তর্জাতিক গাইডলাইন মেনে ধাপে ধাপে এগোনো। এর জন্য পেশেন্ট এবং চিকিৎসক দুজনকেই যুগের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করতে হবে। ওভারির সমস্যা যথেষ্ট আগে ধরতে না পারাটা চিকিৎসা বিজ্ঞানের সামনে এখনো একটা বড়সড় চ্যালেঞ্জ। কারণ একটাই, কোনো সিমটম ছাড়াই এ সমস্যা দীর্ঘদিন লুকিয়ে থাকে। বারবারা গফের রিসার্চ ডাক্তাররাই একদিন বিশ্বাস করতে চাননি। এ নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম কিছুদিন আগে, ওভারিয়ান ক্যান্সার আর্লি সিমটমস। উৎসাহীদের জন্য লিংক নিচে। নজর দিন মানসিক স্বাস্থ্যের দিকে। হঠাৎ এমন ডায়াগনোসিস হলে অনেকেই ঘাবড়ে যান। বেশি আতঙ্কিত হলে চিকিৎসা হয় না। মহিলারা চান না তাদের জন্য ফ্যামিলির সমস্যা হোক, তাই ডাক্তারের কাছে জানা সতর্কতাগুলো অনেক সময়ই দূরে থাকা ছেলে মেয়ের কাছে তারা স্রেফ লুকিয়ে যান, শুধুমাত্র ফ্যামিলির মুখ চেয়ে। সবাই মিলে পেশেন্টকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, সময় থাকতে সঠিক ট্রিটমেন্ট করে উনি লাদাখেও হলিডে ট্রিপ প্ল্যান করতে পারেন। ভয় নয়, চাই ভরসা। মেনোপজের পর ওভারিয়ান সিস্টের ডায়াগনোসিস শুরু আল্ট্রাসাউন্ডে। পেশেন্ট যখন বুঝতে পারেন যে তার কোনো একটা সমস্যা হচ্ছে, তখন ডায়াগনোসিসের প্রথম ধাপ হলো একটা ভালো কোয়ালিটির আল্ট্রাসাউন্ড করানো। তবে এমনও হতে পারে যে কোনো উপসর্গ ছাড়াই সেই আল্ট্রাসাউন্ডে প্রথম ডায়াগনোসিস হচ্ছে ওভারিয়ান সিস্ট, আর পেশেন্ট অবাক হয়ে গেছেন। আল্ট্রাসাউন্ডে প্রথমেই নজর যায় সিস্টের সাইজের দিকে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তথ্য সিস্টের ভেতর
ভেতরে কোনো কমপ্লেক্স সিস্টের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। সিম্পল সিস্ট কাকে বলে আর কমপ্লেক্স সিস্ট কাকে বলে, সিস্ট আবিষ্কার হলেই এই সিম্পল বনাম কমপ্লেক্সের ব্যাপারটা পেশেন্ট হিসাবে একদম জলের মতো পরিষ্কার করে জানতে হবে সবাইকে। সিম্পল সিস্টের ট্রিটমেন্ট পদ্ধতিতে কমপ্লেক্স সিস্টের ট্রিটমেন্ট করা বিপজ্জনক, সার্জারি থেকে যাবে অসম্পূর্ণ। আর কমপ্লেক্স সিস্টের ট্রিটমেন্ট সিম্পল সিস্টের উপরে চাপালে অকারণে বাড়তে ট্রিটমেন্ট হয়ে যাবে। তারপর মার্কার টেস্ট। শুধু আল্ট্রাসাউন্ড যথেষ্ট নয়, আল্ট্রাসাউন্ডের সঙ্গে সঙ্গে করতে হয় কিছু টিউমার মার্কার পরীক্ষা। শরীরের যে জায়গা ফুলে থাকে তাকেই বলা হয় টিউমার। এমনকি মশা কামড়ালে যে ফোলাটা হয় সেটাকেও ল্যাটিন ভাষায় টেকনিক্যালি টিউমার বলা যায়। তাই টিউমার বলছি বলেই ভেবে নেবেন না যে সব সিস্টই ক্যান্সার। CA-125 টিউমার মার্কার নর্মাল থাকা মানেই এমন নয় যে আপনার কোনো ট্রিটমেন্টের দরকার নেই। CA-125, CEA, CA-19-9, AFP ইত্যাদি টিউমার মার্কারগুলো সাধারণত দিক নির্দেশ করে যে সমস্যাটা ওভারির নাকি ওভারিতে দেখতে পাওয়া এই বড় সিস্ট শরীরের দ্বিতীয় কোনো গোপন সমস্যার ছদ্মবেশী বহিঃপ্রকাশ। কিভাবে এই টিউমার মার্কারগুলো বিশ্লেষণ করা হয় সেই বিষয়টা বেশ জটিল। সুতরাং কোন টিউমার মার্কারের কি লেভেল সেটাই আপনার ট্রিটমেন্টের একমাত্র মাপকাঠি এটা ভাববেন না কখনোই। বরং টিউমার মার্কারগুলো আমাদের বলে যে আপনার কোন পথে ট্রিটমেন্ট করালে আপনার আখেরে ভবিষ্যৎটা ভালো হবে। কখন দরকার আরও স্ক্যান। টিউমার মার্কারে যদি কিছু সমস্যা থাকে, ফ্যামিলিতে ব্রেস্ট আর ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে, অথবা আল্ট্রাসাউন্ডে যদি কমপ্লেক্স সিস্ট থাকে, তাহলে কোনো মতেই চটজলদি অপারেশনের রাস্তায় হাঁটা উচিত নয়। সার্জারির আগে দরকার আন্তর্জাতিক মানের প্ল্যানিং, দরকার হতে পারে আরো উন্নত স্ক্যান। আপনার প্রয়োজন বুঝে সেটা হতে পারে MRI বা সিটি স্ক্যান। এক্ষেত্রে মনে রাখা দরকার অবশ্যই যেন আপনার MRI বা সিটি স্ক্যান করার সময় কন্ট্রাস্ট ইনজেকশন দিয়ে করার চেষ্টা করা হয়। কন্ট্রাস্ট ইনজেকশনে বিরল কিছু ক্ষেত্রে কিছু অ্যালার্জি হতে পারে, সেটা ঠিকই, কিন্তু আপনার স্ক্যান কন্ট্রাস্ট ইনজেকশন দিয়ে না হলে সেই স্ক্যান থেকে পাওয়া তথ্য অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর অসম্পূর্ণ স্ক্যানের তথ্যের উপর ভিত্তি করে অপারেশন করলে সে অপারেশনও অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা। কিছু জটিল ক্ষেত্রে দরকার পেট সিটি স্ক্যান। কোন স্ক্যান কখন করা হয় সে নিয়ে আমার একটা আর্টিকেল আছে, নিচে রইল তার লিংক। মেনোপজের পরে ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্ট। আমার ঠাকুমা বলতেন, বন্ধু কে তা জানার আগে জানতে হবে আমার ক্ষতি কে করতে পারে। আধুনিক চিকিৎসা শাস্ত্রও তাই। ট্রিটমেন্ট প্ল্যান করার আগেই জানতে হবে কোন ট্রিটমেন্ট এ বয়সে কাজ করে না। তাই এই ধরনের ওভারিয়ান সিস্টকে হরমোন ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো পাউডার সাপ্লিমেন্ট দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা একদমই করবেন না। কেন? মেনোপজের পরে ওভারিতে যেহেতু কোনো অ্যাক্টিভিটি থাকার কথা নয়, তাই হরমোন দিয়ে মেনোপজের আগের কিছু সিস্ট ট্রিটমেন্ট করা গেলেও মেনোপজের পরের সিস্ট ট্রিটমেন্ট হরমোন দিয়ে করা হয় না। প্রথম কারণ, এই ওষুধগুলো মেনোপজের পরের সিস্টে কোনো কাজই করে না। দ্বিতীয় কারণ আরো বেশি গুরুতর, বৃথা ওষুধ দিয়ে অপেক্ষা করতে থাকলে মূল্যবান সময় হাত থেকে বেরিয়ে সমস্যা আরো জটিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক, ফলো আপ করে ট্রিটমেন্ট। দেখি যদি নিজে থেকেই ছোট হয়ে যায়। যখন কোনো ওষুধ বা সার্জারি ছাড়া আপনাকে শুধু ফলো আপে রাখা হয়, সব ওভারিয়ান সিস্ট যে জটিল সমস্যা তৈরি করবে এমন নয়। সেই নিয়মের উপর ভিত্তি করে সিস্টের সাইজ যদি ছোট হয়, সিস্ট যদি কমপ্লেক্স সিস্ট না হয় এবং টিউমার মার্কার যদি ঠিকঠাক থাকে, ফ্যামিলি হিস্ট্রি সেরকম না থাকে, তাহলে কয়েক মাস ফলো আপে রেখে দেখা হয় সেই সিস্টের মধ্যে কোনো গ্রোথ পোটেনশিয়াল আছে কিনা। ফলো আপে রাখলে সেই সিস্ট বেড়ে যেতে চাইছে কিনা সেটা বোঝা যায়। যদি সিস্ট বেড়ে যায় তখন অপারেশন করতে হয়। কিন্তু কিছু সিম্পল সিস্ট সারা জীবন ফলো আপে রাখলেই কন্ট্রোলে থাকে। যার অন্য কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েক মাস অন্তর কমপক্ষে 2 বছর ফলো আপে রাখা দরকার। ফলো আপ একটা নির্দিষ্ট মেডিকেল স্ট্র্যাটেজি। ফলো আপের অর্থ এমন নয় যে ডাক্তার আপনার সিস্টকে নিয়ে চিন্তিত নয়। ফলো আপের লক্ষ্য এমনও নয় যে আপনি আপনার সিস্টকে ভুলেও যেতে পারেন। ফলো আপের অর্থ দেখে নেওয়া যে এই সিস্টকে পেটে রেখে দিলে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। কখন দরকার সার্জারি? সিস্ট যদি কমপ্লেক্স হয়, আকারে বড় হয়, টিউমার মার্কার যদি অ্যাবনর্মাল থাকে, ব্রেস্ট বা ওভারিয়ান সমস্যার ফ্যামিলি হিস্ট্রি থাকে, বা সিটি বা MRI স্ক্যানে এমন কিছু লক্ষণ পাওয়া যায়, সেক্ষেত্রে সিস্ট আপনার পেটে রেখে দীর্ঘমেয়াদী অপেক্ষায় বসে থাকা আপনার জন্য নিরাপদ নয়। সেক্ষেত্রে উপায় সার্জারি। সার্জারির আগে জানুন লিমিটেড না কমপ্লিট সার্জারি। সার্জারির ক্ষেত্রে আপনি দুটো সুযোগ নিতে পারেন। এক,
লিমিটেড সার্জারি, যেখানে শুধুমাত্র সিস্ট এবং সাথের ফ্যালোপিয়ান টিউব এবং সাথের এফেক্টেড সাইডের মানে একদিকের ওভারি বাদ দেওয়া হয়। আর দ্বিতীয় অপশন কমপ্লিট সার্জারি, যখন এই সিস্ট টিউমারের সাথে বিপরীত দিকের ওভারি এবং ইউটেরাসও একসাথে বাদ দেওয়া হয়। কার ক্ষেত্রে কি সার্জারি উপযুক্ত সেটা আপনি আপনার ডাক্তারের সাথে সামনাসামনি আলোচনা করে জেনে নিন। এক্ষেত্রে মনে রাখতে হবে, একদিকের ওভারি পুরো বাদ দিলেও অন্যদিকের ওভারি আপনার থেকে যাচ্ছে। অন্যদিকের ওভারিতে সিস্ট ফিরে আসার সম্ভাবনা অঙ্কের হিসাবে থেকে গেল কিনা তা খতিয়ে দেখে নিন। কদিনের মধ্যে কি আবার দ্বিতীয় সার্জারি দরকার হতে পারে? এই প্রশ্নের উত্তর আপনার প্রয়োজন প্রথম সার্জারির আগেই। ঠিক এই কারণেই অনেক ডাক্তার পেশেন্টের সঙ্গে কথাবার্তা বলে অন্যদিকের ওভারি এবং ইউটেরাসও অনেক সময় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন সার্জারিতে। সার্জারির আগে জানুন ফ্রোজেন সেকশন হচ্ছে কিনা। সার্জারির আগে বেশ কিছু সতর্কতা নিতে হবে আপনাকে আর আপনার ডাক্তারকে। এই ব্যাপারে ডাক্তারবাবু আপনাকে আগে থেকে যদি নিজেই জানিয়ে দেন তো হয়েই গেল। যদি কোনোভাবে তা জানাতে ভুলে যান বা জানাতে না পারেন তাহলে অতি অবশ্যই জিজ্ঞাসা করে নিন, জানুন সিস্ট যদি কমপ্লেক্স হয় তাহলে ফ্রোজেন সেকশন বায়োপসি হচ্ছে কিনা। অসম্পূর্ণ সার্জারি এড়াতে দরকার এই স্ট্র্যাটেজি। আজকাল বিজ্ঞান এগোচ্ছে, অনেক ডায়াগনোসিসে শুধুমাত্র হিস্টেরেক্টমি এবং ওভারি বাদ দিলেও সে সার্জারি বিজ্ঞানের হিসেবে থেকে যেতে পারে অসম্পূর্ণ। কেন? বায়োপসি রিপোর্ট আপনার ডক্টর যখন প্রথম হাতে পাচ্ছেন তখন আপনি বাড়ি চলে গেছেন। তখন যদি বায়োপসি রিপোর্টে বর্ডার লাইন বা প্রি ক্যান্সার বা ক্যান্সার ধরনের কিছু আবিষ্কার হয় তাহলে আপনার দ্বিতীয় সার্জারি করার প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে। এই কারণেই আজকাল আধুনিক যুগে আমাদের মতো সার্জন চিকিৎসকরা সাধারণত বিন্দুমাত্র সন্দেহ থাকলেই অপারেশন চলতে চলতে ফ্রোজেন সেকশন বায়োপসি করে দেখে নিই যে তার মধ্যে কোনো প্রি ক্যান্সার, বর্ডার লাইন টিউমার বা ক্যান্সার লুকিয়ে আছে কিনা। ফ্রোজেন সেকশন করা থাকলে সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে মানে প্রায় 10 জনের মধ্যে 9 জনই দ্বিতীয় সার্জারির হাত থেকে বাঁচতে পারবেন। আন্তর্জাতিক গাইডলাইন আছে কার ক্ষেত্রে ফ্রোজেন সেকশন কাজে আসবে। ফ্রোজেন সেকশন খরচ সাপেক্ষ, খানিকটা সময় সাপেক্ষও বটে, তাই সবার ক্ষেত্রে নিশ্চয়ই ফ্রোজেন সেকশন করা হবে না, কিন্তু বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকলে এই স্টেপ করে নেওয়া বুদ্ধিমানের কাজ। নইলে প্রয়োজন হবে অকারণ দ্বিতীয় সার্জারির, বাড়বে আপনার হাসপাতালের বিল। সার্জারির আগে জানুন কোথায় কম্প্রোমাইজ নয়। এছাড়াও সার্জারিতে নানা ধরনের স্কিলের ব্যাপার থাকে, কোথায় কোন ধরনের স্টিচ দিতে হবে, সার্জারি ল্যাপারোস্কোপি রোবোটিক না ওপেন হবে, এই ধরনের অনেকগুলো অপশন আছে যেগুলো অপারেশন করার আগে অবশ্যই সার্জনের কাছ থেকে জেনে নিতে হবে। যেখানে ল্যাপারোস্কোপি দরকার সেখানে ওপেন সার্জারি করলে সেরে ওঠা ধীরে হবে, আর ওপেন সার্জারি যেখানে দরকার সেখানে জোর করে ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারি করলে সমস্যা ছড়িয়ে যেতে পারে পেটে, তার সঙ্গে অকারণ বাড়বে হাসপাতালের বিল। কোথায় কোথায় পেশেন্ট হোঁচট খেতে পারেন বা কোথায় কম্প্রোমাইজ করলে ট্রিটমেন্ট ফেল করতে পারে সে নিয়ে আমাদের আলাদা আর্টিকেল আসতে চলেছে, নজর রাখুন এখানে। সার্জারির আগে অনেক ঠান্ডা মাথায় প্ল্যানিং দরকার। পেশেন্ট যাতে কোনো চিকিৎসা বিভ্রাটের মধ্যে না পড়েন তার জন্য আমি পেশেন্টের জন্য বেশ রিসার্চ করে ধাপে ধাপে চিকিৎসা পদ্ধতি তৈরি করি। উদ্দেশ্য সম্পূর্ণ সিস্ট বা টিউমার বাদ দেওয়া তো বটেই, কিন্তু সাথে প্ল্যানিং থাকে যাতে আপনি আপনার জীবনে ভালো কোয়ালিটি অফ লাইফ নিয়ে ফিরতে পারেন। সার্জারির জন্য তো জীবন নয়, জীবনের জন্যই সার্জারি। আজ এই পর্যন্তই, শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।